আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের 10ম অধ্যায় স্থির বিদ্যুতের বরিশাল ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষা আসা এই প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে 6 ন্যানোকুলম্ব এবং 7 ন্যানোকুলম্বের দুইটা চার্জ আছে, দুইটাই পজিটিভ, এবং এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এই ইউনিটগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো। আরেকটা চিত্রে দেখো, একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, 2 মিটার 2 মিটার 2 মিটার, তিনটা বাহু সমান, এবং এখানে ধনাত্মক 3 কুলম্ব এবং এখানে ঋণাত্মক 3 কুলম্ব চার্জ স্থাপন করা আছে, এবং সি বিন্দুতে কোনো চার্জ স্থাপন করা নেই। ঠিক আছে, এইটুকু উদ্দীপক। গ নম্বর কোশ্চেন হচ্ছে যে চিত্র 1 হতে কুলম্বীয় বল নির্ণয় করো। চিত্র 1 হতে কুলম্বীয় বল নির্ণয় করো। আচ্ছা, কুলম্বীয় বল বলতে তোমাকে বলতেছে যে এই যে চিত্র 1-এ দুইটা ধনাত্মক চার্জ আছে, এই চার্জ দুইটার মধ্যবর্তী যে বিকর্ষণ বল কাজ করবে, সেই বিকর্ষণ বলটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা সূত্র জানি কি বলতো, F = K × Q1 Q2 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ। ঠিক আছে, এখন মানগুলো বসাতে হবে। তো কে এর মান আমরা জানি 9 × 10⁹ Q1 কত? Q1 হচ্ছে এই চার্জটা। আচ্ছা, এখন এটা আছে ন্যানো কুলম্ব, তো আমাকে এটাকে কুলম্বে কনভার্ট করে নিতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তাহলে ন্যানো কুলম্বকে যদি কুলম্বে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি যে 1 ন্যানো কুলম্ব সমান 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, অথবা 1 ন্যানোমিটার, মানে ন্যানো হচ্ছে 10⁻⁹ আর কি। ঠিক আছে, তাহলে 1 ন্যানো কুলম্ব সমান 10⁻⁹ কুলম্ব। আবার এই যে অ্যাংস্ট্রম একটা ইউনিট আছে এখানে, অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্যের একক আর কি। হ্যাঁ, অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে 1 অ্যাংস্ট্রম = এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, তাহলে ন্যানো হচ্ছে 10⁻⁹, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, 1 ন্যানো কুলম্ব সমান 10⁻⁹ কুলম্ব। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে চার্জটা আছে এটা 6 ন্যানো কুলম্ব ছিল, তাহলে এই যে 6 ন্যানো কুলম্বকে যদি কুলম্বে কনভার্ট করতে চাই 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে, ইন্টু Q1 গেল, এরপর Q2 কত? 7, ওটাও কিন্তু ন্যানো কুলম্ব, তাহলে ওটাকেও 10⁻⁹ দ্বারা গুণ করে কুলম্বে আমি কনভার্ট করলাম। ঠিক আছে, ডিভাইডেড নিচে মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত? 2 অ্যাংস্ট্রম। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, তাহলে 2 অ্যাংস্ট্রম এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে 2 × 10⁻10, এটা হচ্ছে মিটার। মিটারে চলে আসছে। এখন এর উপর কী দেবো? একটা স্কয়ার দেবো। এখন এখান থেকে নিউটন এককে কিন্তু বলটা আমি পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে পাবো 9 × 10⁹ ইন্টু 6 × 10⁻⁹ ইন্টু 7 × 10⁻⁹। ওকে, ডিভাইডেড বাই 2 × 10⁻⁻10, এটার উপর কি? হোল স্কয়ার, এটার উপর হোল স্কয়ার। তাহলে মানটা আসতেছে কত? 9.45 × 10⁻12, 9.45 × 10⁻12, এত কি? এত নিউটন। এটাই অ্যান্সার। ঠিক আছে, এই দুইটার মধ্যবর্তী আকর্ষণ বল বা কুলম্বীয় বল হচ্ছে এত নিউটন। ঘ নম্বর শেষ। এখন আমরা ঘ নম্বরটা সলিউশন করব। দেখো, ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে যে এ ও বিতে রাখা চার্জের দরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, দেখো, এ ও বিতে রাখা চার্জের দরুন, তাহলে এখানে চার্জ রাখছি, এতে ধনাত্মক চার্জ, বিতে একটা ঋণাত্মক চার্জ রাখছি। এই চার্জ দুইটার দরুন এই সি বিন্দুতে একটা বলের তৈরি হবে, একটা বল কিন্তু। আবারও বলতেছি, খুব ভালো মতো, অনেকে এই প্রশ্নটা সলভ করছে কিন্তু ভুলভাবে সলভ করছে। ঠিক আছে, খুব ভালো মতো দেখো। তাহলে একটা বল চাইছে আমার কাছে, এ ও বিতে রাখা চার্জের দরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, এখন কথা হচ্ছে, খেয়াল করো তো, মনে করো এখানে একটা বস্তু আছে, একজন এইদিকে ঠেলতেছে 3 নিউটনে, খুব ভালো মতো বুঝবা কিন্তু, আরেকজন এইদিকে ঠেলতেছে হচ্ছে 5 নিউটনে। এখন আমাকে বলো এই বস্তুটা কয় দিকে যাবে? বস্তুটা কি এরকম হবে? এই 3 নিউটনের জন্য এইদিকেও যাবে, 5 নিউটনের জন্য এইদিকেও যাবে না, একটা বস্তু তো দুই দিকে যেতে পারে না। তাহলে এই দুইটা বলের ফলে সে কি করবে? একটা নির্দিষ্ট দিকে যাবে, অর্থাৎ সে এই বলের ডিরেকশনেও যাবে না, এই বলের ডিরেকশনেও যাবে না, মধ্যবর্তী একটা অন্য ডিরেকশনে সে কিন্তু চলে যাবে। তার মানে সে যাচ্ছে একটা ডিরেকশনে। তাহলে এইখানে যদি একটা বল প্রয়োগ করা হয় F1, এখানে যদি একটা বল প্রয়োগ করা হয় F2, তাহলে সে আসলে কয়টা বলে যাবে? এই দুইটা বলের ফলে একটা নির্দিষ্ট বলে যাবে। সেই বলটা কিন্তু এই দুইটা বলের যোগফল না, সেই বলটা আরেকটা বল, সেটা হচ্ছে F3।
কথা কি ক্লিয়ার? এইদিকে যদি একটা বল প্রয়োগ করি, এদিকে একটা বল প্রয়োগ করি, তাহলে বস্তু কি দুই দিকে যাবে? না, বস্তু যাবে কয়দিকে? একদিকে। আমাকে এই বলটা বের করতে হবে, এই বলটা কত, এই দুইটা বলের ফলে এই বলটা আমাকে বের করতে হবে যে এই বলটা কত। সেটা বলছে যে এ ও বিতে রাখা চার্জের দরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো সি বিন্দুতে। দেখো এখন দুইটা বল আগে বের করব, তারপর আমি দেখব এইখানের বলটা এই দুইটা থেকে কিভাবে বের করা যায়। যোগ বিয়োগ করে কিন্তু বের করা যাবে না, ঠিক আছে? এই কনসেপ্টটা একটু ভিন্ন। দেখো খুব মনোযোগ দিয়ে দেখবা। তো আমি যেটা করব, এও বিতে রাখা চার্জের দরুন যেহেতু সি বিন্দুতে প্রাবল্য চাইছে, তাহলে এর জন্য যে প্রাবল্য সেটা বের করব। প্রাবল্য মানে তো বল। এর জন্য যে প্রাবল্য সেটা বের করব এবং বি এর জন্য যে প্রাবল্য সেটা বের করব, ঠিক আছে? বের করার পর যেটা করব, দেখো আগে প্রাবল্যটা বের করে নিই। তাহলে প্রাবল্য আমরা জানি ই ইজ ইকুয়াল এফ বাই কিউ। ই ইজ ইকুয়াল আমরা কি জানি? ফোর্স ডিভাইডেড চার্জ। তাহলে এফ বাই কিউ থেকে আমরা কি পাই? কে, একটা কিউ কিউ কাটা যাবে, তাহলে কে কিউ ওয়ান ডিভাইডেড ডি স্কোয়ার। এটা একটা, ঠিক আছে? আমি ধরলাম এটা হচ্ছে এটার জন্য, এ এর জন্য। তাহলে ই এ লিখলাম, ই এ। ই এর জন্য কি হবে? কে এর মান হচ্ছে 9 × 10⁻৯ ইন্টু কিউ ওয়ান কত? কিউ ওয়ান হচ্ছে +3 ডিভাইডেড ডি স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? এইটা এবং এটার মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। এই যে 2 এর উপর স্কোয়ার দিছি। তাহলে এখান থেকে কিন্তু একটা মান পাবো। এই প্রাবল্যের মানটা কত বলো? এই প্রাবল্যের মান হচ্ছে 9 × 10⁻৯ ইন্টু 3 ডিভাইডেড নিচে হচ্ছে 4। তাহলে মানটা আসতেছে 6.75 × 10⁻৯। 6.75 × 10⁻৯ কি? এত নিউটন পার কুলম্ব। প্রতি কুলম্বে কত নিউটন করে বল। আচ্ছা, এটা হচ্ছে ই এ। এখন ই বিটা বের করব। ই বিটা বের করবো। তাহলে ই বি সমান কী হবে? একইভাবে এফ বাই কিউ। তাহলে এফ বাই কিউকে ভাঙলে কী পাবো বলো তো? এটাকে ভাঙলে পাবো কে কিউ ওয়ান বাই ডি স্কোয়ার। আর এখানে কিউ ওয়ানটা কী হয়ে যাবে? এই চার্জটা। তাহলে কে হচ্ছে 9 × 10⁻৯ ইন্টু 3, ঠিক আছে? ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব যেহেতু সমান, এই যে দেখো 2, তাহলে 2 এর উপর স্কোয়ার। এখন এই 3টা কিন্তু নেগেটিভ, কী বলো তো? নেগেটিভ, হ্যাঁ? তাহলে -3 বা এখান থেকে মান আসতেছে -6.75 × 10⁻৯ নিউটন পার কুলম্ব। তাহলে দুইটার তীব্রতা কিন্তু পাইছি। এখন এ ও বিতে রাখা চার্জের দরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য চাইছে। তাহলে দুইটা বল কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন ওই বলটা বের করতে হবে যে বলটা আমার লাগবে। এখন খেয়াল করো, তাহলে এই বিন্দুতে খুব ভালো মতো খেয়াল করবা। তাহলে এই বিন্দুতে একটা বল ক্রিয়া করতেছে এই পাশে, এই দিকে দেখো এ পজিটিভ। তাহলে এখানে চার্জটা তুমি পজিটিভও নিতে পারো, নেগেটিভও নিতে পারো, কোনো সমস্যা নেই। একটা একক আধান রাখতে হবে। কী করতে হবে? একটা একক আধান রাখতে হবে। তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু ছিল না? আমি একটু সাইডে বুঝিয়ে দিই, কারণ ম্যাথটা এখানে করাই দেবো। হ্যাঁ, দেখো খেয়াল করো খুব ভালো মতো। তাহলে মনে করো কোথায়? এখানে আঁকবো। দেখো তাহলে এই যে এটা হচ্ছে বিন্দু, হ্যাঁ? আর এইটা আরেকটা বিন্দু ছিল, খেয়াল করিও। আর এইটা আরেকটা বিন্দু ছিল। এখন কথা হচ্ছে যে এ পজিটিভ আর এটা কি নেগেটিভ, ওকে? এখন এখানে যদি পজিটিভ চার্জ রাখি, খেয়াল করো, এখানে যদি পজিটিভ চার্জ রাখি, তাহলে পজিটিভকে বিকর্ষণ করবে, ঠিক আছে? পজিটিভকে বিকর্ষণ করবে, তার মানে এই দিকে বিকর্ষণ করবে। আচ্ছা, এই নেগেটিভ এই পজিটিভকে কী করবে? আকর্ষণ করবে নিজের দিকে, এই যে এইদিকে আকর্ষণ করবে, তাই না? আকর্ষণ করবে। তাহলে এখন আমার নতুন যে বলটা সেটা কি হবে? এই বল এবং এই বলের লব্ধি বল। লব্ধি মানে কি? এই দুইটা বলের ফলে এখানে আসলে কত বলের সৃষ্টি হচ্ছে সেটা। মানে মনে করো এখানে একটা বস্তু আছে, একজন এইদিকে টানতেছে 5 নিউটনে, আর একজন এদিকে টানতেছে 3 নিউটনে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? খুব স্বাভাবিকভাবে বলা যাচ্ছে এই যে একটা বস্তু, এভাবে যদি রশ্মি বেঁধে টানো, আসলে বস্তুটা কিন্তু এদিকেও যাবে না, এদিকেও যাবে না, বস্তুটা আসবে এই দিকে। এই বলটা চাইছে আমার কাছে, এই বলটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে যদি পজিটিভ একক কুলম্ব অর্থাৎ তড়িৎ তীব্রতা তো একক আধান স্থাপন করে আমরা বিবেচনা করি, তাই না? তাহলে এখানে যদি +1 চার্জ নেই, তাহলে এইরকম সৃষ্টি হচ্ছে, তাহলে এই বলটা বের করব। আবার তুমি যদি মাইনাস রাখো তাও তো কোনো সমস্যা নাই, এখানে মাইনাস রাখো না, এই যে মাইনাস একক কুলম্ব, 1 কুলম্ব রাখলেই হবে। সেটা 1 কুলম্ব পজিটিভও রাখতে পারো, 1 কুলম্ব নেগেটিভও তুমি রাখতে পারো। আচ্ছা, মাইনাস চার্জ যদি রাখি তাহলে ঘটনাটা কি হবে? ঘটনা কিন্তু সেম হবে। কেন? এই যে দেখো প্লাস চার্জ একে আকর্ষণ করবে, করছে প্লাস চার্জ আকর্ষণ করতেছে। এখন এই মাইনাস চার্জটাকে কি করবে? বিকর্ষণ করবে। কোন দিকে? এই দিকে, ঠিক আছে? তাহলে প্লাস চার্জটা আকর্ষণ করলো এবং মাইনাস চার্জটা কী করলো? একে বিকর্ষণ করলো। একক কুলম্ব রাখবো, সেটা একক কুলম্ব প্লাসও রাখতে পারি, একক কুলম্ব মাইনাসও রাখতে পারি, যখন আমরা তড়িৎ তীব্রতা নির্ণয় করবো বা প্রাবল্য নির্ণয় করবো, ঠিক আছে? তাহলে এখন দেখো আবার এটা আনতেছে এইদিকে, এটা আনতেছে এইদিকে, তাহলে হচ্ছেটা কি? এদিকেও যাবে না, এদিকেও যাবে না, মধ্যবর্তী কোনো একটা বলে সে যাবে, তাই না? এই ফোর্সটা আমাকে বের করতে হবে, এই ফোর্সটা বের করতে হবে। এখন যদি এই ফোর্সটা বের করতে হবে, এই ফোর্স কিভাবে বের করা যায়? লব্ধি নির্ণয়ের সূত্র আছে। এই বলটা যদি পি বল হয়, এই বলটা যদি কিউ বল হয় এবং লব্ধি বলটা যদি আর হয় এবং এই মধ্যবর্তী দূরত্ব যদি আলফা হয়, কত কথা বলছি?
এটা কিউ যদি হয়, এটা যদি পি হয়, এবং লব্ধি বল যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা যদি আর হয়, এবং এই দুইটা বলের মধ্যকার কোণ যদি আলফা হয়, তাহলে এই লব্ধি বল নির্ণয়ের একটা সূত্র আছে। সেটা কি? সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কজ আলফা। যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা ভেক্টর চ্যাপ্টারে কিন্তু এই সূত্রটা তোমরা পেয়ে যাবো। ঠিক আছে, এখন দেখো, এখন মানগুলো জাস্ট বসাতে হবে, কিন্তু আমার কি আলফাটা জানা দরকার না, কোণ জানা দরকার না? দেখো আমরা এখন কোণটা বের করব। আচ্ছা, কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে সি বিন্দু আছে, এখানে তুমি পজিটিভ চার্জও রাখতে পারো, নেগেটিভও রাখতে পারো। মনে করো পজিটিভ রাখলা, এই যে পজিটিভ রাখলে যেটা হবে, এই পজিটিভকে বিকর্ষণ করবে এই দিকে, করছে। এই নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, সেটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, এই যে দুইটা প্রাবল্য, এদিকে একটা এদিকে একটা। এখন মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, এই যে এটা হচ্ছে আলফা। যদি এই প্রাবল্যকে পি ধরি, এটাকে যদি পি ধরি, এটাকে যদি কিউ ধরি, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং এই পি এবং কিউ যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এই দুইটার ফলে যে আমরা লব্ধিটা পাবো সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট বা আর। এই আর এর মানটাই আমার দরকার। ক্লিয়ার? তাহলে এখন আলফাটা জানা দরকার যে এই দুইটা বলের মধ্যবর্তী কোণটা কত। খেয়াল করো, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি একটা ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি সমান। তাহলে এইটা 60, এইটা 60, এইটাও কত 60। খেয়াল করিও, এটাও কত 60, এই যে এটা হচ্ছে 60। তাহলে এখন এইটা 60, এটা 60, এটাও যদি 60 হয়, এই পুরো কোণটা 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি। সেখান থেকে 60 বাদ দিলে আমি আলফা পেয়ে যাচ্ছি। এই যে পুরোটা, এখান থেকে এই পুরোটা 180, সেখান থেকে যদি এই 60 বাদ দিই, তাহলে এইটুক পাচ্ছি, আলফা পাচ্ছি। তার মানে 180 থেকে 60 বাদ দিলে থাকবে 120। তার মানে আলফা এর মান কত? 120 ডিগ্রি। এখন এটা তো পজিটিভ নেওয়ার ক্ষেত্রে, নেগেটিভ নাও একই আসবে, নেগেটিভ নাও একই আসবে। মনে করো তুমি বললা যে না, আমি কি করব, নেগেটিভ নেব। এখন নাও নেগেটিভ নাও, এটা নেগেটিভ নিছি। এখন এই নেগেটিভ যেহেতু, এটা এই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে কোন দিকে? উপরের দিকে। তাহলে একটা প্রাবল্য হচ্ছে এই দিকে, এই যে, ঠিক আছে, একটা প্রাবল্য এইদিকে। আর এই নেগেটিভকে বিকর্ষণ করবে, তার মানে আরেকটা প্রাবল্য কোন দিকে? এই যে এইদিকে। হয়েছে? এখন খেয়াল করো, এই কোণটা 60, এটা 60, এটাও কত? 60 ডিগ্রি। খেয়াল করো, এই কোণটা 60 ডিগ্রি না, এটা যদি 60 ডিগ্রি হয়, এইখান থেকে এই যে দেখো, এটা একটা সরলরেখা কিনা, এই যে এইটা পুরোটা একটা সরলরেখা, এই পুরোটা এক সরল কোণ 180 ডিগ্রি, এইটা পুরোটা 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 হয়, তাহলে এই 180 থেকে যদি 60 বাদ দিই, তাহলে এটা কোণ পাবো? আলফা পাবো, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে পুরোটা 180, সেখান থেকে 60 বাদ দাও, তাহলে কোণটা কত? এই আলফাটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে তুমি এখানে পজিটিভ নাও আর নেগেটিভ যাই নাও, এই প্রাবল্য দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। কথা কি বুঝছো? তার মানে এই প্লাস, এখানে যদি একটা প্লাস চার্জ রাখো, এই প্লাস প্লাসকে করবে বিকর্ষণ, তার মানে সেটা এই দিকে। ঠিক আছে, এটাকে আমরা যদি পি ধরি, এটার প্রাবল্য। আর এই নেগেটিভ এই প্লাসকে কি করবে? আকর্ষণ করবে নিজের দিকে, এই যে নিচের দিকে। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। কীভাবে সেটা বুঝলাম? এটা এক সরল কোণ, সেখান থেকে 60 বাদ দিলে 120 থাকে। কথা কি ক্লিয়ার? তাহলে একটা প্রাবল্য পি, আরেকটা প্রাবল্য হচ্ছে কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে যে রেজাল্ট্যান্ট আমরা কি পাবো? প্রাবল্যটা পাবো, সেটা হবে আর। সেটার মান কীভাবে বের করবো? এখন দেখো, পি এর মান, পি মানে কি? একটা প্রাবল্য, কিউ মানে আরেকটা প্রাবল্য। তাহলে এই প্রাবল্য কত? এই প্রাবল্য এবং এই প্রাবল্য দেখো তো দুইটাই সমান না? দুইটাই কিন্তু সমান, জাস্ট কি চিহ্ন ভিন্ন। দুটো যদি সমান হয়, তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা, এই পি সমান, মানে একটা প্রাবল্য সমান আরেকটা যদি হয়, পি সমান যদি কিউ হয়, তার মানে পি এর জায়গায় কিউ অথবা কিউ এর জায়গায় পি লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে দেখো লেখা যায় এখান থেকে পি স্কোয়ার প্লাস এই কিউ এর জায়গায় কি লেখা যায় বলো? একটা আরেকটার যেহেতু উল্টা, তাহলে কিউ ইজ ইকুয়াল, দেখো পি ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস কিউ লেখা যায়, পি ইজ ইকুয়াল কিউ। দুইটাই যেহেতু সমান, দেখো এইটা আর এটা কিন্তু সমান, জাস্ট কি চিহ্ন ভিন্ন, তাই না? চিহ্ন ভিন্ন। তাহলে দেখো পি ইজ ইকুয়াল যেহেতু কিউ, তাহলে এই পি রেখে দিলাম, এই কিউ এর জায়গায় আমি পি লিখতে পারি না? দেখো তো, কিউ এর জায়গায় পি লিখতে পারি, জাস্ট কি একটা চিহ্ন ভিন্ন দিব। এই তো, এটা কি বোঝা গেল? তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এই কিউ এর জায়গায় কি লিখবো বলো তো? মাইনাস পি। এটা দেখেই তোমরা বুঝতে পারতেছো, একটা পি হলে আর একটা মাইনাস পি হচ্ছে। ঠিক আছে, ইন্টু কি? কজ আলফা। খেয়াল করো, আমি সূত্রটাকে একটু ছোট করে নিচ্ছি আর কি, ঠিক আছে, যাতে মান বসাতে সুবিধা হয়। চাইলে তোমরা এখানেও মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রুট ওভার। এখন দেখো কি হয়, এটা পি স্কোয়ার, এটা পি স্কোয়ার, তাহলে কি হয়? 2p স্কোয়ার, এই যে 2p স্কোয়ার। ঠিক আছে, এই যে এখানে মাইনাস চিহ্ন আছে না, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। এই পি আর পি মিলে 2p স্কোয়ার। খেয়াল করো, 2p স্কোয়ার লিখছি, 2p স্কোয়ার ইন্টু কত? 2p স্কোয়ার ইন্টু কজ আলফা, কজ আলফা। বোঝা গেল? এটা বোঝা গেল। আচ্ছা, এখন যেটা হবে, আলফার মান কত? 120 ডিগ্রি। আলফার মান কত? 120 ডিগ্রি। এখন এই মানটা বসাও, রুট ওভার, দেখো 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইন্টু কজ 120 ডিগ্রি না? কজ 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রির মান কত? -1/2। কজ 120 ডিগ্রির মান -1/2। খেয়াল করো,
রুট ওভার 2p স্কোয়ার মাইনাস এই যে 2p স্কোয়ার লিখলাম cos 120 ডিগ্রি মান কত -1/2 তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয় এই টুটা নিচে এই টুটা উপরে কাটা যায় মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এখানে একটা p স্কোয়ার থাকে শুধু তাহলে 2p স্কোয়ার প্লাস p স্কোয়ার 3p স্কোয়ার তার মানে আসতেছে কি অ্যাকচুয়ালি রুট ওভার 3p এর উপর স্কোয়ার এটা আসতেছে না এটা আসতেছে এখন এখান থেকে আবার কি পাই এখান থেকে পাচ্ছি এই যে এটাকে যদি ভাঙায় দেই তাহলে √3 × p কারণ p এর উপর স্কোয়ার আছে রুটটা যদি ভাঙায় দেই তাহলে 3 এর উপর থেকে যায় এবং p স্কোয়ারটা p হয়ে যায় তাহলে √3 × p এটা হবে কিসের মান এটা হবে আমাদের লব্ধি প্রাবল্য তার মানে এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি লব্ধি প্রাবল্যটা এখান থেকে পেয়ে যেতে পারি তাহলে লব্ধি প্রাবল্য কি হবে √3 × p এর মান কত বলো p এর মানটা বসাও এই যে 6.75 × 10 টু দি পাওয়ার কত বলো তো 10 টু দি পাওয়ার 9 ওকে এত হচ্ছে প্রাবল্য মানে নিউটন পার কুলম্ব তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে কিন্তু আমাদের যে বলটা চাইছে সেটা কিন্তু বের হয়ে যাবে যে লব্ধি প্রাবল্যটা কত তাহলে √3 × 6.75 × 10 টু দি পাওয়ার কত বলো তো 9 ঠিক আছে 1.169 × 10 টু দি পাওয়ার 10 1.169 × 10 টু দি পাওয়ার 10 এত কি নিউটন পার কুলম্ব এই যে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আমার কাছে যে প্রাবল্যটা চাইছে যে এ ও বিতে রাখা চার্জের দরুন সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে এত 1.169 × 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম্ব এ প্রাবল্যদ্বয়ের তারতম্য কিরূপ এখন কথা হচ্ছে এখন দেখো তারতম্য চাইছে তারতম্য যদি চায় তাহলে দুইটা প্রাবল্য বের করছি না এখানে দেখো তো এই যে একটা দুইটা প্রাবল্য বের করছি তাহলে এই দুইটা প্রাবল্যের তারতম্যের কথা এখন আমাকে বলছে ঠিক আছে খুব ভালো মতো প্রশ্ন পড়ে অ্যান্সার দিবা তাহলে এ প্রাবল্যদ্বয়ের তারতম্য কিরূপ তাহলে এই প্রাবল্য দুইটা যে দুইটা প্রাবল্য সৃষ্টি হয়েছে তারা সমমানের এবং খেয়াল করো তারা সমমানের এবং তারা পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এই কথাটা বলে দিতে হবে যে প্রাবল্যদ্বয় কি সমমানের এবং কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল কথা কি বোঝাতে পারলাম বলো তো এখানে কঠিন কিছু না কিন্তু খুব ইজি ভাবে তোমাদেরকে বুঝাইছি আমি আশা করি সবাই বুঝতে পারছো